প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র লেকচার 35 করব সবাই। আশা করি তোমরা সবাই তোমাদের বই এবং খাতা এবং যা যা প্রয়োজনীয় জিনিসপত্র একটা ক্লাস করার জন্য লাগে সেগুলো নিয়ে প্রস্তুত আছো। আমি গত ক্লাসে তোমাদের 3 ঘোড়া নগদান বইয়ের একটা অঙ্ক করে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া এই 3 ধরনের নগদান বইয়ের অংশটা ক্লোজ করেছিলাম এবং বলেছিলাম যে আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা শুরু করব, সেটা হচ্ছে খুচরা নগদান বই। এটাও নগদান বইয়েরই আরেকটা অংশ, তবে খুচরা নগদান বইয়ের যে অঙ্কগুলোর ধরন বা ছক সেগুলো একটু ওই সাধারণ নগদান বইয়ের থেকে একটু আলাদা, তাই এই অংশটা আমরা একটু গুরুত্ব সহকারে সবাই পড়ব। তো চলো দেখি আজকে আমরা আমাদের ক্লাসে কি কি আলোচনা করব। আজকে আমরা খুচরা নগদান বইয়ের ধারণা নিব এবং সেই সাথে খুচরা নগদান বই কত ধরনের হতে পারে সেগুলোর নাম আমি লিখে দিয়েছি। সেই প্রত্যেকটা খুচরা নগদান বই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেগুলো সম্পর্কে ধারণা নিব, সেগুলোর ছকগুলো কেমন হয় সেই নিয়মগুলো জানবো এবং লাস্টে আমরা একটু শিখবো যে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই করার ক্ষেত্রে কিছু জাবেদা করতে হয়, সেই জাবেদার নিয়মগুলো কেমন হতে পারে সেগুলো আমরা আজকে শিখবো। তো এই কয়েকটা টপিক নিয়ে আজকে আমাদের ক্লাস। আজকে যদি আমরা সময় পাই তাহলে হয়তো খুচরা নগদান বইয়ের একটা উদাহরণ করতে পারি, আমরা প্রয়োগ দেখাতে পারি, ব্যবহারিক উদাহরণ। আর যদি দেখি যে আমাদের সময় হচ্ছে না তাহলে আমরা এই থিওরিটিক্যাল আলোচনা এবং নিয়মের মধ্যে থেকেই আজকের ক্লাসটা আমরা শেষ করব। ঠিক আছে, তো চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এখনো পর্যন্ত অধ্যায় 2-এই আছি এবং খুচরা নগদান বই এই অংশটা করার সাথে সাথে আমাদের অধ্যায় 2 অর্থাৎ হিসাবের বইসমূহ এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। এই অধ্যায়টা অনেক বড় ছিল, আমরা জানি অনেকগুলো অংশ ছিল এই অধ্যায়ে। আমি তোমাদের শুরুতেই এই অধ্যায়ের সূচিটাকে কতগুলো ভাগে ভাগ করে তোমাদের লিখে দিয়েছিলাম। সেখান থেকে আমাদের লাস্টে হচ্ছে খুচরা নগদান বই। এখানে আমরা আজকে এই থিওরির বিষয়গুলো পড়ে যখন অঙ্ক করব, ব্যবহারিক কিছু সমস্যার সমাধান করব, সেগুলোর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দেব। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি খুচরা নগদান বই। খুচরা নগদান বই কি সেটা সম্পর্কে আমরা প্রথমে একটু ধারণা নিব। খুচরা নগদান বই হচ্ছে অন্যান্য সাধারণ নগদান বইয়ের মতোই একটা বই। আমরা যদি বলি বা আমরা যদি একটু খেয়াল করি যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি মাত্র নগদান বইয়ের মাধ্যমেই সেই ব্যবসা প্রতিষ্ঠান তাদের নগদ লেনদেন সম্পাদন করতে পারে বা নগদ লেনদেন সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো একটি মাত্র নগদান বই সংরক্ষণ করে সেখানে লিপিবদ্ধ করতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কিন্তু মাঝারি বা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিদিন অসংখ্য নগদ লেনদেন কিন্তু সম্পাদিত হয়। সেক্ষেত্রে একটা মাত্র নগদান বইয়ের মধ্যে যদি সব লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, তার মধ্যে খুচরা খরচ সংক্রান্ত অনেক নগদ লেনদেন থাকে প্রতিদিন, যেমন যাতায়াত, ডাকতার, টেলিগ্রাম, ছাপা ও মণিহারি, তারপর প্যাকিং খরচ, এরকম অনেক খরচ প্রতিদিন কিন্তু হয়ে থাকে। বড় ধরনের প্রতিষ্ঠান বা মাঝারি ধরনের প্রতিষ্ঠানে এরকম খুচরা খরচ সংক্রান্ত অনেক নগদ লেনদেন সম্পাদিত হয়ে থাকে। তো এই ধরনের খুচরা খরচের লেনদেনগুলো যদি সেই একই নগদান বইতে অর্থাৎ প্রধান বা সাধারণ নগদান বইতে লিপিবদ্ধ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ওই প্রতিষ্ঠানের নগদান বইয়ের আকার বা আকৃতি অনেক বড় হয়ে থাকে এবং সব নগদ লেনদেনগুলো একত্রে থাকার কারণে অযথা ঝামেলারও সৃষ্টি হতে পারে। অর্থাৎ কোনো একটা লেনদেন সংক্রান্ত তথ্য আমরা যদি খুঁজতে যাই, সহজে সেটা খুঁজেও পাওয়া যায় না, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই ধরনের ঝামেলা থেকে রেহাই পেতে বা এই ধরনের অসুবিধা দূর করার জন্য খুচরা খরচ সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে যে নগদান বই করা হয় আলাদাভাবে, সেটাই মূলত খুচরা নগদান বই। ঠিক আছে, তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি কোনো প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো প্রাথমিকভাবে তারিখের ক্রমানুসারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদান বই বলা হয়। অর্থাৎ খুচরা নগদান বই সাধারণ নগদান বইয়ের মতোই একটা হিসাবের প্রাথমিক বই, যে বইতে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের খুচরা খরচ সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। তাহলে অন্যভাবে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের ছোট ছোট খরচের লেনদেনগুলো বা খুচরা খরচের লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য যে নগদান বই আলাদাভাবে সংরক্ষণ করা হয় সেটাই খুচরা নগদান বই।
আর খুচরা নগদান বই কি? সাধারণ নগদান বইয়ের মতোই একটা প্রাথমিক বই, হিসাবের একটা প্রাথমিক বই। ঠিক আছে, তো খুচরা নগদান বই এখন আমরা দেখি কয় ধরনের হতে পারে। খুচরা নগদান বই সাধারণত 3 ধরনের হয়ে থাকে, সেটা তোমরা তোমাদের বইয়ের টপিক নাম্বার 2.78 এই টপিক নাম্বারটাই তোমরা পাবে। আর খুচরা নগদান বই এই টপিকটা পাবে 2.76। এরপরে 2.77 টপিকটা আমি আর পড়ালাম না, কারণ এখানে খুচরা নগদান বইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এই টপিকটা আছে, কিছু বিষয়ে বিস্তারিতভাবে বলা আছে। এটা তোমরা নিজেরা পড়লেও বুঝতে পারবে, তোমরা বাসায় একটু পড়ে নিবে খুচরা নগদান বইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এখন আমরা দেখি খুচরা নগদান বইয়ের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। প্রথমটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বই। খুচরা নগদান বইকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, তারপর হচ্ছে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, এবং 3 নাম্বার হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। ঠিক আছে, নামগুলোর সাথে সাথে তোমরা নগদান বইয়ের চিত্রটা, ছকটা তোমরা কল্পনা করতে পারো, বা কেমন নগদান খুচরা নগদান বইটা কেমন হতে পারে সেটা একটু নামের সাথেই তোমরা মিলিয়ে নিতে পারো। সাধারণ খুচরা নগদান বই, এখন আমরা দেখি আসলে কোন নগদান বইকে সাধারণ খুচরা নগদান বই বলা হয়। যে নগদান বইতে টাকার অঙ্ক লেখার জন্য ডেবিট এবং ক্রেডিট, অর্থাৎ নগদান বইয়ের ডেবিট সাইডটাকে আমরা বলি নগদ প্রাপ্তির দিক বা প্রাপ্তির সাইড, আর ক্রেডিট দিকটাকে বলি আমরা নগদ প্রদানের দিক। ঠিক আছে, নগদ অর্থ প্রদানের দিক। তাহলে সাধারণ খুচরা নগদান বই হচ্ছে যে খুচরা খরচগুলো লিপিবদ্ধ করার জন্য তো আমরা খুচরা নগদান বই সংরক্ষণ করি। তো খুচরা নগদ লেনদেনগুলো বা খুচরা খরচগুলো লিপিবদ্ধ করার জন্য যে নগদান বইতে টাকার অঙ্ক লেখার জন্য ডেবিট এবং ক্রেডিট উভয় সাইডেই একটি মাত্র টাকার কলাম থাকে, অর্থাৎ ডেবিট দিকে একটি টাকার কলাম এবং ক্রেডিট দিকে একটি টাকার কলাম, এরকম একটি মাত্র টাকার কলাম থাকে উভয় দিকেই, তাকে বলা হয় সাধারণ খুচরা নগদান বই। আর ডেবিট দিকে মোট প্রাপ্ত টাকার জন্য একটা কলাম থাকে, আর ক্রেডিট দিকে সব খরচ, মানে খুচরা খরচ প্রদানের জন্য সব ধরনের খরচগুলোই প্রদানের জন্য, অর্থটা লেখার জন্য একটা মাত্র টাকা কলাম ইউজ করা হয়, সেটাই সাধারণ খুচরা নগদান বই। আর বর্তমানে এই সাধারণ খুচরা নগদান বইয়ের ব্যবহার বা প্রয়োগ তেমন একটা দেখা যায় না, তাই আমাদের অঙ্কের জন্য এই 1 নাম্বারটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। তারপর আমি তোমাদের বলবো, যদি তোমরা সাধারণ খুচরা নগদান বইয়ের ছকটা কেমন ছিল বা কেমন থাকে, পূর্বে এই খুচরা নগদান বইটা অনেক ব্যবহার করা হতো, কারণ এটা প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর খুচরা নগদান বই। এই বইটাই কিন্তু শুরুতে খুচরা নগদ লেনদেনগুলো লিপিবদ্ধের জন্য ব্যবহার করা হতো। তো এটার ছকটা কেমন হতে পারে সেটা তোমরা দেখতে পাবে তোমাদের টপিক নাম্বার 2.79। সেখানে ছকটা দেওয়া আছে যে প্রথমে তারিখের কলাম, ডেবিট দিকে তারিখ, তারপর বিবরণের কলাম, এবং টাকার অঙ্ক লেখার জন্য একটা টাকার কলাম দেওয়া আছে। তারপর আবার ক্রেডিট সাইডে চলে যাওয়া হয়েছে, সেখানেও তারিখ, বিবরণ, আর মাঝখানে একটা আছে ভাউচার নাও, তারপর প্রদানের টাকার লেখার জন্য, মানে খরচগুলো লেখার জন্য একটা টাকার কলাম দেয়া আছে। অর্থাৎ এইভাবে দেয়া আছে সাধারণ খুচরা নগদান বই, তারিখ, বিবরণ, টাকা, আবার ক্রেডিট দিকে এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, এটাকে 2 ভাগ করা হয়েছে, আবার তারিখ, বিবরণ, ভাউচার নাও, টাকা, এইভাবে করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বই। সাধারণ খুচরা নগদান বই এটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা, আবার তারিখ, বিবরণ, এটা হচ্ছে ভাউচার নং, আর হচ্ছে টাকা। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে টাকা লেখার জন্য একটি মাত্র কলাম ব্যবহার করা হয়েছে, এটাকেই বলা হয় সাধারণ খুচরা নগদান বই। তবে বর্তমান ব্যবসায় জগতে বড় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক ধরনের খুচরা লেনদেন সম্পাদিত হয়ে থাকে, বিভিন্ন নামে বিভিন্ন ধরনের খুচরা খরচ সম্পাদিত হয়, যে কারণে একটি মাত্র টাকার কলামে সেগুলো লিপিবদ্ধ করলে সেখান থেকে বুঝতে অনেকটা অসুবিধা হয়, কারণ আমাদের খরচের ধরনগুলো ভিন্ন, বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে, আপ্যায়ন, মণিহারি, যাতায়াত, ডাকতার ইত্যাদি বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে, যে কারণে একটি মাত্র টাকার কলামে সবগুলো খরচ লিখলে সেখান থেকে খরচগুলো বুঝতে অনেকটা অসুবিধা হয়, বা টাকার অঙ্ক খুঁজে পেতে অনেক বা সহজে বোঝা যায় না। সে কারণে
বর্তমানে সাধারণ খুচরা নগদান বইয়ের প্রচলন নেই বললেই চলে। তোমরা উদাহরণটা একটু দেখে নিও 2.79 যে সাধারণ খুচরা নগদান বই কিভাবে করা হতো পূর্বে, সেখান থেকে একটু দেখলে বুঝতে পারবে। এরপর আমরা যাই বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। ঠিক আছে, বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইটা হচ্ছে এমন যে প্রতিদিন বড় ধরনের বা মাঝারি ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অসংখ্য লেনদেন, নগদ লেনদেন সম্পাদিত হয়। সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের খুচরা খরচ সংক্রান্ত লেনদেন থাকে। তো বিভিন্ন ধরনের খরচের জন্য যেই খুচরা নগদান বইতে খরচের ধরন অনুযায়ী বা খরচগুলোর প্রকৃতি বিশ্লেষণ করে বিভিন্ন খরচের জন্য টাকার কলামগুলো আলাদা আলাদা ভাবে লেখা হয়। অর্থাৎ অনেকগুলো টাকার কলাম থাকে। এই নামটার সাথে তোমরা বুঝতে পারবে যে বহুঘরা, টাকার অঙ্ক লেখার জন্য অনেকগুলো কলাম থাকে এবং কলামগুলো হয় যে খরচের ধরন বা খরচের প্রকৃতি অনুযায়ী সে টাকার কলামের নামগুলো করা হয়। তো যে খুচরা নগদান বইতে বিভিন্ন খরচ লিপিবদ্ধের জন্য বিভিন্ন টাকার কলাম বা অনেকগুলো টাকার কলাম সংরক্ষণ করা হয় বা টাকার কলাম রাখা হয়, সেটাই মূলত বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। বিশ্লেষণাত্মক বলা হয়েছে এই কারণে যে খরচগুলো, খুচরা খরচগুলো বিশ্লেষণ করে তাদের প্রকৃতি অনুযায়ী টাকার কলামগুলোতে লেখা হয়। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে খুচরা খরচগুলোর মধ্যে সমজাতীয় বা একই ধরনের খুচরা নগদ লেনদেন বা খুচরা খরচ সম্পাদিত হয়। সেই ক্ষেত্রে টাকার খুচরা খরচগুলোকে তাদের প্রকৃতি অনুযায়ী বিশ্লেষণ করে এক একটি কলামে টাকার অঙ্কে বা টাকার অঙ্কের কলামে লিপিবদ্ধ করা হয়, এক একটি ঘরে লিপিবদ্ধ করা হয়। তো সেটাই হচ্ছে যে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। ঠিক আছে, অর্থাৎ খুচরা খরচগুলো লিপিবদ্ধ করার জন্য খরচগুলোর প্রকৃতি অনুযায়ী খরচগুলোকে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের খরচের জন্য যে অনেকগুলো টাকার কলাম রাখা হয় যে খুচরা নগদান বইতে, সেটাই মূলত বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। আমরা যখন অঙ্ক করব তখন এই খুচরা নগদান বইটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এবং আজকে আমি একটা নমুনা ছক দিয়ে এই বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইটা ছকটা তোমাদের দেখাবো। আর বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ের অনেকগুলো টাকার কলামের সাথে এক্সট্রা একটা টাকার কলাম তোমরা অনেক অঙ্কে খেয়াল করতে পারবে। সেটা হচ্ছে খতিয়ান হিসাবের জন্য আলাদা একটা ঘর থাকে। অনেকগুলো ঘরে খুচরা খরচের টাকার কলামের সাথে খতিয়ান হিসাবের ঘরে কি করা হয়, সেই যদি আমাদের অনেকগুলো খুচরা খরচের মধ্যে কোনো ব্যক্তি সম্পর্কিত হিসাবে অর্থ প্রদান করা হয় অথবা সম্পত্তি সম্পর্কিত কোনো অর্থ প্রদান করা হয়, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত কোনো লেনদেন বা খুচরা খরচ করা হয় অথবা কোনো ব্যক্তিকে অর্থ প্রদান করা হয়, সেই সংক্রান্ত কোনো যদি খুচরা লেনদেন আমাদের প্রশ্নের মধ্যে দেয়া থাকে, সেই লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য খতিয়ান হিসাবের কলামটা ইউজ করা হয়। অর্থাৎ ব্যক্তি সম্পর্কিত এবং সম্পত্তি সম্পর্কিত কোনো বিষয়ে অর্থ প্রদান করা হলে সেটা খতিয়ান হিসাব নামে আলাদা কলামে সেই লেনদেনের টাকাগুলো লিপিবদ্ধ করা হয়। আর অন্যান্য যে খুচরা খরচগুলো করা হয় সেগুলোর নামে আলাদা আলাদা টাকার কলাম থাকে, সেই টাকার কলামে খরচের নাম অনুযায়ী টাকাগুলো বসানো হয়। আর একটা নির্দিষ্ট তারিখে প্রত্যেকটা খরচের যোগফল বা একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা খরচের টাকার কলামের যোগফল নির্ণয় করা হয় এবং সেগুলোকে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে একবার মাত্র ট্রান্সফার করা হয়। সেটা আমরা অঙ্ক যখন করব প্র্যাকটিক্যালি তখন আরো ভালোভাবে বুঝবো। ঠিক আছে, আর এই টপিকটা তোমাদের বইয়ের 2.80 এই টপিকে আছে। সেখানে আর একটু ভালোভাবে তোমরা যদি বুঝতে চাও, আমার এই কথাগুলো সুন্দরভাবে সাজিয়ে বলা আছে বিস্তারিতভাবে, সেখান থেকেও তোমরা বুঝে নিতে পারো। আর বিভিন্ন বিশ্লেষণমূলক টাকার কলাম থাকে বলেই বা অনেকগুলো টাকার কলাম নিয়ে এই খুচরা নগদান বইটা করা হয় বলেই এটাকে বিশ্লেষণাত্মক বা বহুঘরা খুচরা নগদান বই বলা হয়। আচ্ছা, এখানে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ের কিছু সুবিধা আছে, সেটা তোমরা বই থেকে পড়ে নিবে, রিডিং পড়লেই হবে। সেটা হচ্ছে তোমাদের বইয়ের 2.81 টপিক নাম্বার, একটু বই থেকে দেখে নিজেরা একটু পড়ে নিও। আর এখন আমরা দেখব তৃতীয়টা, যে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। আচ্ছা, এই অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই আর
বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, দুইটা নগদান বইয়ের ছক কিন্তু সেম, শুধুমাত্র এখানে একটু পদ্ধতিটা একটু আলাদা, শুধুমাত্র অগ্রদত্ত কথাটা দিয়ে একটু বিশেষ কিছু বোঝানো হয়েছে এখানে। অঙ্কের ছকে বা এই নগদান বইয়ের ছকে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এখানে অগ্রদত্ত বলতে বোঝানো হয়েছে অগ্র মানে আগে আর দত্ত মানে এখানে প্রদত্ত। অর্থাৎ একটা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে প্রধান ক্যাশিয়ার থাকে, প্রধান ক্যাশিয়ারের অধীনে আরেকজন অধীনস্থ বা খুচরা ক্যাশিয়ার নিয়োগ করা হয়, যে কিনা খুচরা এই খরচগুলো তদারকির দায়িত্ব নিয়ে থাকে। তো প্রধান ক্যাশিয়ার সবসময় তার অধীনস্থ খুচরা ক্যাশিয়ারকে খুচরা খরচের জন্য নগদ অর্থ কিন্তু দিয়ে থাকে। আর এক্ষেত্রে অনেক সময় প্রধান ক্যাশিয়ার সব সময় নগদ অর্থ খুচরা ক্যাশিয়ারকে না দিলেও পূর্বের ব্যালেন্স ধরেও সেই টাকাটা নিয়েও কিন্তু অনেক সময় খুচরা খরচের জন্য টাকাটা ব্যবহার করা হয়, আগের উদ্বৃত্ত যদি হাতে থাকে। অর্থাৎ বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে প্রারম্ভিক ব্যালেন্সের টাকাটা দিয়েও আমরা খুচরা খরচের কাজগুলো চালাতে পারি একটা নির্দিষ্ট সময়ের জন্য। আর সেখানে আমরা লাস্টে আমরা আরো যদি হাতে টাকা থাকে সেখান থেকে আমাদের ব্যালেন্স নিয়ে আমরা পরবর্তীতেও নির্দিষ্ট সময়ের জন্য কাজে লাগাতে পারি। কিন্তু অগ্রদত্ত পদ্ধতিতে যেই কাজটা করা হয়, প্রধান ক্যাশিয়ার তার অধীনস্থ খুচরা ক্যাশিয়ারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পূর্ব নির্ধারিত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকে। অর্থাৎ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আমরা যদি খুচরা ক্যাশিয়ার হই, আমরা যেহেতু অঙ্ক করব, খুচরা নগদান বইয়ের অঙ্ক যেহেতু আমরা করব, আমরা প্রত্যেকে নিজেদেরকে যদি খুচরা ক্যাশিয়ার ভাবি তাহলে আমাদের অঙ্কের সমাধানটা করতে সুবিধা হবে, অনেক বেশি সুবিধা হবে। তাহলে প্রধান ক্যাশিয়ার যখন আমাদের অর্থাৎ খুচরা ক্যাশিয়ারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পূর্ব নির্ধারিত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদের হাতে দেয়, সেই টাকাটা আমার ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হবে সর্বোচ্চ টাকার পরিমাণ। অর্থাৎ আমি ওই নির্দিষ্ট সময় বলতে এখানে এক সপ্তাহ হতে পারে, 15 দিন বা এক পক্ষ হতে পারে, এক মাস বোঝানো হতে পারে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রধান ক্যাশিয়ার আমাকে পূর্ব নির্ধারিত কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা আমার হাতে দিল, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা থেকে আমাকে খুচরা খরচগুলো করতে হবে। যে যে খরচ আমার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হয় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে ওই টাকাটা ইউজ করতে হবে। ওই টাকার অতিরিক্ত সীমা আমি ক্রস করতে পারবো না। অর্থাৎ ওই টাকাটা হচ্ছে আমার ওই নির্দিষ্ট সময়ের জন্য সর্বোচ্চ পরিমাণ টাকা, গচ্ছিত টাকা। আর এই টাকার পরিমাণটার সীমা আমি ওই নির্দিষ্ট সময়ে ক্রস করতে পারবো না, অতিক্রম করতে পারবো না। যদি কোনো কারণে আমরা খুচরা ক্যাশিয়ার, যদি কোনো কারণে খুচরা ক্যাশিয়ার নির্দিষ্ট সময়ের আগেই ওই গচ্ছিত টাকাটা শেষ করে ফেলে, খরচ করে ফেলে, তাহলে সেই খরচের হিসাবটা প্রধান ক্যাশিয়ারকে দেখাতে হয়। প্রধান ক্যাশিয়ার যাবতীয় হিসাব তদারকি করে যদি দেখে যে না সঠিকভাবে টাকাটা ইউজ করা হয়েছে বা সন্তুষ্ট থাকে যদি প্রধান ক্যাশিয়ার, সেই ক্ষেত্রে প্রধান ক্যাশিয়ার বাকি সময়ের জন্য আবার পূর্ব নির্ধারিত সেই টাকার পরিমাণটা আনার জন্য মোট যত টাকা খরচ হয়েছে তত টাকার সমপরিমাণ টাকা আবার খুচরা ক্যাশিয়ারের হাতে দেয়। এক্ষেত্রে কি হয়, খুচরা ক্যাশিয়ারের হাতে মোট ব্যয়ের সমপরিমাণ টাকাটা যখন হাতে আসে তখন সেই টাকাটা কিন্তু আবার পূর্ব নির্ধারিত সেই নির্দিষ্ট টাকার পরিমাণের সমান হয়ে যায়। অর্থাৎ খুচরা ক্যাশিয়ারের হাতে কিন্তু সেই আগের পরিমাণের টাকাটাই কিন্তু আবার চলে আসে। এইভাবে যে পদ্ধতির মাধ্যমে প্রতি নির্দিষ্ট সময়কালের শুরুতে, অর্থাৎ এভাবে পর্যায়ক্রমে খুচরা ক্যাশিয়ারের হাতে সব সময় প্রত্যেকটা হিসাবকালের শুরুতে, নির্দিষ্ট হিসাবকালের শুরুতে একই পরিমাণ টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা, পূর্ব নির্ধারিত পরিমাণ টাকাটাই কিন্তু সব সময় খুচরা ক্যাশিয়ারের হাতে থাকে। তাহলে যে পদ্ধতির মাধ্যমে একটা নির্দিষ্ট সময়কালের শুরুতে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারের হাতে একটা নির্দিষ্ট পরিমাণ পূর্ব নির্ধারিত পরিমাণ টাকার অঙ্ক দিয়ে থাকে, যেটা দিয়ে একটি নির্দিষ্ট সময়ে ওই খুচরা ক্যাশিয়ার তার খুচরা খরচগুলোর জন্য টাকাটা ব্যবহার করে, সেই পদ্ধতি বা সেই নিয়মটাকে বলা হয় অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। অর্থাৎ ওই অগ্রদত্ত টাকার পরিমাণটা নিয়েই খুচরা ক্যাশিয়ার সেই খুচরা খরচগুলো সম্পাদন করে থাকে এবং সেই খুচরা খরচের জন্য যে খুচরা নগদান বইটা আমরা সংরক্ষণ করি সেটাই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। তাহলে এখানে সুন্দর করে তোমাদের বইয়ের শেষে লেখা আছে, দেখবে যে পদ্ধতির মাধ্যমে প্রতি নির্দিষ্ট সময়কালের শুরুতে বারংবার
একই নির্দিষ্ট টাকার অঙ্ক নিয়ে খুচরা ক্যাশিয়ার তার কাজ সম্পাদন করতে শুরু করে, সেই পদ্ধতিকেই অগ্রদত্ত খুচরা নগদান বই বলা হয়। এবং খুচরা ক্যাশিয়ারের নিকট গচ্ছিত টাকার সর্বোচ্চ সীমাকে অগ্রদত্ত তহবিল বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেকবার খুচরা ক্যাশিয়ারের হাতে হিসাবকালের শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা থাকবে, সেটা যতবারই যে কোনো সময়কালের শুরুতেই হোক ওই পরিমাণ টাকাই। এই পদ্ধতিতে যদি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান ক্যাশিয়ার যদি চলতে থাকে বা এই নিয়মটা যদি ফলো করে, তাহলে খুচরা ক্যাশিয়ারের হাতে সবসময় নির্দিষ্ট পরিমাণ একটা টাকা তার হাতে থাকবে শুরুতে। যেমন আমরা যদি বলতে পারি প্রধান ক্যাশিয়ার 500 টাকা দিয়ে খুচরা ক্যাশিয়ারকে বললো তুমি 500 টাকা দিয়ে এক সপ্তাহ চালাও, যত খুচরা খরচ আছে সেটা চালাও। তো খুচরা ক্যাশিয়ার ওই এক সপ্তাহের মধ্যে 500 টাকাও খরচ করতে পারে পুরোটা, আবার 500 টাকার মধ্যে 300 টাকা খরচ করতে পারে। তো পরবর্তী এক সপ্তাহ শেষে যদি 300 টাকা খরচ করে থাকে খুচরা ক্যাশিয়ার, তার হাতে থাকে 200 টাকা। কিন্তু প্রধান ক্যাশিয়ার কিন্তু শুরুতে তার হাতে 500 টাকা দিয়েছিল, অর্থাৎ অগ্রদত্ত টাকাটা হচ্ছে এখানে 500 টাকা। তারপর এক সপ্তাহ পরে বা নির্দিষ্ট হিসাবকাল শেষে যখন দেখা যাচ্ছে যে 500 টাকার মধ্যে 300 টাকা খরচ হয়েছে, হাতে এখনো 200 টাকা রয়ে গেছে, তার মানে এই প্রধান ক্যাশিয়ার সব খরচগুলো বিশ্লেষণ করে হিসাবকালের শেষে যখন দেখবে তার হাতে 200 টাকা আছে, তাহলে সে অগ্রদত্ত নিয়মটা ফলো করার জন্য প্রধান ক্যাশিয়ারের হাতে এই 500 টাকা বানানোর জন্য আরো 300 টাকা দিবে। অর্থাৎ হাতে তার ছিল 200 টাকা হিসাবকাল শেষে বা পরবর্তী হিসাবকালের শুরুতে, তাহলে এই অগ্রদত্ত নিয়মে 500 টাকা বানানোর জন্য প্রধান ক্যাশিয়ার সেই 200 টাকার সাথে আরো কত দিলে 500 টাকা হবে সেই টাকাটা কিন্তু তার হাতে দিবে। অর্থাৎ পূর্বের সময়কালে যে টাকাটা খরচ হয়েছে 300 টাকা খরচ হয়েছে, সেই খরচের বা মোট ব্যয়ের সমপরিমাণ টাকাটা পরবর্তী হিসাবকালের শুরুতে আবার তার হাতে খুচরা ক্যাশিয়ারের হাতে তুলে দিবে। তাহলে হাতে থাকলো 200 এবং খুচরা ক্যাশিয়ারের হাতে প্রধান ক্যাশিয়ার তুলে দিল আরো 300 টাকা, তাহলে 200 আর 300 মিলে 500 টাকা। এই 500 টাকা কিন্তু আবার পরবর্তী হিসাবকালের শুরুতে খুচরা ক্যাশিয়ারের হাতে চলে আসলো। এটাই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতির একটা নিয়ম, যে প্রত্যেকবার প্রত্যেক হিসাবকালের শুরুতে টাকার পরিমাণটা খুচরা ক্যাশিয়ারের হাতে নির্দিষ্ট থাকবে, পূর্ব নির্ধারিত পরিমাণটাই থাকবে। অর্থাৎ প্রিভিয়াস টাইমে যতটুকু খরচ করা হয়েছে সেই ব্যয়ের সমান পরবর্তীকালের শুরুতে খুচরা ক্যাশিয়ারের হাতে প্রধান ক্যাশিয়ার আবার ওই টাকাটা তুলে দিবে, যাতে অগ্রদত্ত টাকার পরিমাণটা ঠিক থাকে। আমরা যখন অঙ্ক করব এই নিয়মে, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে সেই সময় আমাদের আরো বুঝতে আরো সুবিধা হবে প্র্যাকটিক্যালি। আর 2 আর 3 খুচরা নগদান বইয়ের ছকটা কিন্তু সেম, এখানে আলাদা কিছু নেই, শুধুমাত্র নিয়মে একটু তফাৎ। এখানে বহু ঘরার ক্ষেত্রে প্রারম্ভিক ব্যালেন্স অর্থাৎ প্রিভিয়াস কালে আমার হাতে কতটুকু ছিল খরচ করার পরে সেই ব্যালেন্স দিয়ে আমি পরবর্তীকালে চালাতে পারি। এখানে অগ্রদত্তের কোনো বিষয় নেই যে নির্দিষ্ট পরিমাণে থাকতে পারে, অথবা কোনো হিসাবকালের শুরুতে খুচরা ক্যাশিয়ারের হাতে প্রধান ক্যাশিয়ার কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে পারে, সেটা তার ইচ্ছা মতো। কিন্তু এইখানে 3 নাম্বারটার ক্ষেত্রে এই নিয়মটা আমাকে প্রত্যেকটা হিসাবকালে মেনে চলতে হবে, যে টাকার পরিমাণটা ওই টাকার সীমার বাইরে যাইতে পারবে না, ঠিক আছে, ওই টাকার মধ্যেই থাকতে হবে। এক্ষেত্রে টাকার পরিমাণটা প্রত্যেকটা হিসাবকালে একই থাকে। এটাই হচ্ছে এই দুইটার মধ্যে তফাৎ। আচ্ছা, এখানে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই তোমরা তোমাদের টপিক নাম্বার 2.82 পাবে। আমি এতক্ষণ যা বুঝালাম সেটাই তোমাদের সুন্দর করে প্যারাগ্রাফ আকারে লিখে দেওয়া আছে 2.82 আর 2.83 অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বইয়ের কিছু সুবিধা দেওয়া আছে, সেটা তোমরা একটু পড়ে নিবে। এবং 2.84 অগ্রদত্ত প্রথায় বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই লেখার পদ্ধতি, এটা একটু নিজেরা পড়লেই হবে, কারণ অঙ্ক যখন করতে যাব এগুলা নিয়ে খুব একটা তফাৎ দেখা যাবে না। শুধুমাত্র আমি নিয়মের টাকার পরিমাণের কথাটা বললাম, সেটাই শুধু এই পদ্ধতির নিয়মটা। এখন আমরা দেখব অগ্রদত্ত নিয়মের খুচরা নগদান বই প্রস্তুতকরণের ক্ষেত্রে কিছু জাবেদা দাখিলার নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা খুচরা নগদান বই শিখলাম, কাকে বলে এটা জানলাম। খুচরা নগদান বই কয় ধরনের হতে পারে সেটা আমরা দেখলাম। সাধারণ খুচরা নগদান বই, বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, এবং 3 নাম্বার হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। সবগুলারই বিস্তারিত বর্ণনা আমরা একটু দেখলাম। আর সাধারণ খুচরা নগদান বইয়ের প্রচলন বর্তমানে খুব একটা নেই, তারপর উদাহরণটা কোথায় পাবে সেটাও আমি বলে দিয়েছি, ছকটা একটু দেখালাম।
ছোট করে। এখন আমরা এই বহুঘরা বা অপ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের ছকটা কেমন হয় সেটা একটু দেখব। তারপর এই খুচরা নগদান বইয়ের সময় যদি আমাদের কোনো প্রশ্নে জাবেদা করতে বলে সেক্ষেত্রে জাবেদার নিয়মগুলো কেমন হতে পারে সেই নিয়মগুলো একটু শিখবো আমরা। ঠিক আছে, তার আগে আমরা এই খুচরা নগদ 2 এবং 3 এর খুচরা নগদান বইয়ের ছকটা কেমন হয় সেটা একটু দেখি। বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, অথবা আমরা অগ্রদত্ত নিয়মের খুচরা নগদান বইও বলতে পারি। এক্ষেত্রে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে টাকার অঙ্ক লেখার জন্য ক্রেডিট দিকে বা খুচরা খরচের সাইডে, আমরা তো ক্রেডিট সাইডটাকে নগদ অর্থ প্রদানের সাইড বলি, অর্থাৎ এটা খরচের সাইড, প্রদানের সাইড, আর ডেবিট দিকটা হচ্ছে মোট প্রাপ্ত টাকার পরিমাণ লেখার জন্য। এখানে ডেবিট দিকে টাকার অঙ্ক লেখার জন্য একটা কলাম থাকে, কিন্তু খুচরা খরচগুলো লেখার জন্য অনেকগুলো টাকার কলাম থাকে। বিভিন্ন খরচের প্রকৃতি অনুযায়ী, তাদের নাম অনুযায়ী টাকার কলামগুলো লেখা হয়। তাহলে এটা হচ্ছে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। ঠিক আছে, এটা হচ্ছে ক্রেডিট সাইড আর এটা হচ্ছে ডেবিট সাইড। এখানে হচ্ছে মোট প্রাপ্ত টাকার জন্য প্রথম কলামটা থাকে মোট প্রাপ্ত টাকা, অর্থাৎ এখানে প্রারম্ভিক ব্যালেন্সের টাকাটা বসে, অথবা প্রধান ক্যাশিয়ার যদি হিসাবকালের শুরুতে খুচরা ক্যাশিয়ারকে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা তার হাতে তুলে দেয় খরচের জন্য, ভবিষ্যতে খরচের জন্য, নির্দিষ্ট সময়ের খরচের জন্য, সেই টাকাটার পরিমাণ এখানে লিখে তারপর খরচের কাজগুলো আমাদের এই সাইডে দেখাতে হয়, খরচের লেনদেনগুলো। তাহলে প্রাপ্ত টাকা বা প্রারম্ভিক ব্যালেন্সের টাকাটা আমাদের শুরুতে লিখে দেখাতে হয়, তারপর আমরা খরচগুলো এই টাকা থেকে আমরা খরচের জন্য টাকাগুলো ব্যবহার করি। তাহলে মোট প্রাপ্ত টাকা, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিবরণের কলাম থাকে, তারিখের কলাম থাকে এবং বিবরণের কলাম থাকে। তারিখের জন্য একটাই কলাম, কারণ এই তারিখটা আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের জন্য ইউজ করি। তারপর আমাদের খরচের বিবরণগুলো এখানে লেখা থাকে, বিবরণ। তারপর হচ্ছে এখানে ভাউচার তারপর হচ্ছে মোট প্রদত্ত টাকা, এটা হচ্ছে মোটের কলাম, বিবরণ। তারপর ভাউচার এর জন্য একটা কলাম আমরা ছোট করে রাখি, আর এটা হচ্ছে মোট প্রদত্ত টাকা। ঠিক আছে, মোট প্রদত্ত টাকা, অর্থাৎ আমার খরচের জন্য যে টাকাটা আমি খরচ করছি কোনো নির্দিষ্ট খরচের জন্য, যেমন যাতায়াত হতে পারে, তো যাতায়াতের জন্য যে টাকাটা আমরা খরচ করছি সেই টাকাটা আগে একবার এখানে লিখে নিব, তারপর আমরা যাতায়াতের নামে যে আলাদা কলাম করছি সেই যাতায়াতের কলামে আমরা টাকাটা আরেকবার করে লিখব। অর্থাৎ মোট প্রদত্ত টাকার কলামে আমার প্রত্যেকটা খরচের টাকা কিন্তু একবার করে বসবে। অর্থাৎ মোট প্রদত্ত টাকাটা হচ্ছে খরচের, সবগুলো খরচের জন্য একটা কমন কলাম। অর্থাৎ প্রত্যেকটা খরচের নাম এখানে লিখে প্রথমে এই কলামে টাকাটা আগে বসাতে হবে, তারপর খরচের প্রকৃতি অনুযায়ী, তার নাম অনুযায়ী টাকার কলামে একবার বসবে। তাহলে এখানে বিভিন্ন খুচরা খরচের বিশ্লেষণ, অর্থাৎ প্রত্যেকটা খরচের নাম অনুযায়ী এখানে টাকার কলামগুলো থাকবে। খুচরা খরচের বিশ্লেষণ। ঠিক আছে, এখানে তোমাদের থাকতে পারে যাতায়াত, থাকতে পারে যাতায়াত, আমরা টাকা কথাটা অবশ্যই লিখব। তারপর মণিহারি থাকতে পারে, আপ্যায়ন থাকতে পারে, ডাক খরচ থাকতে পারে। এছাড়া আরো যদি অনেকগুলো খরচ আরো থাকে, অনেক কলাম তো আর একসাথে একটা পৃষ্ঠার মধ্যে করে দেখানো সম্ভব না, 4টা বা 5টা নাম অনুসারে লিখে তারপর আমরা একটা বিবিধ খরচ বা বিবিধ খরচের কলাম এটা আমরা লিখতে পারি, যেখানে স্পেসিফিক সবগুলো লেখার পর আর অন্যান্য যদি কোনো খরচ থাকে সেটা বিবিধ খরচের কলামে আমরা লিখতে পারি। এবং লাস্টে আমরা দেখাতে পারি, যেটা আমি বললাম, খতিয়ান হিসাবের একটা কলাম থাকে, যেখানে ব্যক্তি সম্পর্কিত বা সম্পত্তি সম্পর্কিত কোনো হিসাবে অর্থ খরচ করা হলে সেটা আমরা খতিয়ান হিসাবে লেখাই। শুধুমাত্র 2টা হিসাব, ব্যক্তি এবং সম্পত্তি, এই 2টা খাতে যখন অর্থ প্রদান করা হয়,
আবার মুখস্থ করো এই দুইটা বিষয়, ব্যক্তি এবং সম্পত্তি। এই দুইটা বিষয়ের জন্য যখন খুচরা খরচ করা হয় বা খুচরা লেনদেনগুলোর মধ্যে যখন এই সংক্রান্ত ব্যক্তি এবং সম্পত্তি সংক্রান্ত কোনো লেনদেন দেয়া থাকে, তখন সেটা আমরা খতিয়ান হিসাবের কলামে প্রয়োগটা দেখাবো। ওইটার জন্য আলাদা নামে কোনো কলাম থাকে না। তাহলে কোন দুইটা হিসাবের জন্য খতিয়ান হিসাবের কলাম থাকে? ব্যক্তি এবং সম্পত্তি সংক্রান্ত কোনো হিসাবে যদি অর্থ পরিশোধ প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে খতিয়ান হিসাবের কলামটা ইউজ করা হয়। তাহলে এখানে যাতায়াত থাকতে পারে, আপ্যায়ন থাকতে পারে, এটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি। আপ্যায়ন, তারপর ডাক ও তার থাকতে পারে, তারপর মণিহারি থাকতে পারে, ছাপা খরচ থাকতে পারে, ঠিক আছে, বিবিধ খরচ, আরো অনেক কিছু থাকলে তাহলে বিবিধ খরচ লিখে সেখানে অন্যান্য খরচের টাকাগুলো আমরা এই বিবিধ খরচে লিখে দেখাতে পারি। আর লাস্টে যদি আমাদের অঙ্কের প্রশ্নে ব্যক্তি বা সম্পত্তি সংক্রান্ত কোনো লেনদেন দেয়া থাকে, সেটার জন্য আমাদের খতিয়ান হিসাবের একটা কলাম থাকে, যেটার জন্য শুরুতে খতিয়ান পৃষ্ঠা কথাটা লিখে নিতে হয়, তারপর খতিয়ান হিসাব, এই কলামটা আমাদের থাকে। আর এখানে কি হয়? ব্যক্তি ও সম্পত্তি সম্পর্কে, সম্পত্তি সম্পর্কিত হিসাবে অর্থ প্রদান, হিসাবে অর্থ প্রদান। তাহলে কোন দুইটা বিষয়? ব্যক্তি এবং সম্পত্তি সম্পর্কিত হিসাবে অর্থ প্রদান করা হলে সেটা কোন হিসাবে, কোন কলামে লেখা হয়? খতিয়ান হিসাবের কলামে লেখা হয়। খতিয়ান হিসাব যখনই আমরা এই কলামটা করব, মনে রাখবে খতিয়ান হিসাবের সাথে এই খতিয়ান পৃষ্ঠার কলামটা কিন্তু জড়িত, অর্থাৎ খতিয়ান হিসাব এই দুইটা মিলেই কলামটা, এই দুইটা কলাম মিলেই এখানে মনে করো যে ব্যক্তি এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো এখানে লেখা হয়। যখন খতিয়ান হিসাবের জন্য আমরা কলামটা করব, অবশ্যই খতিয়ান পৃষ্ঠার জন্য শুরুতে একটা চিকন করে কলাম দিয়ে নিব, কারণ এই ব্যক্তি ও সম্পত্তি সম্পর্কিত যে হিসাবের অর্থ প্রদানগুলো, সেগুলো খতিয়ান একটা নির্দিষ্ট সময়ে তো খতিয়ান হিসেবে ট্রান্সফার করা হয়, সেটা খতিয়ানের কত পৃষ্ঠায় আছে সেটার জন্য এখানে এই কলামটা রাখা হয়। এইবার যে কাজটা করা হয় অঙ্ক করার শেষে, যখন আমার নির্দিষ্ট হিসাবকাল শেষে বা লেনদেনগুলোর সবগুলো বসানো হয়ে যাবে, তখন একটা নির্দিষ্ট সময় শেষে সবগুলো টাকার কলামের যোগফল এখানে নির্ণয় করা হয়, ঠিক আছে, যোগফল নির্ণয় করা হয়। যোগফল নির্ণয় করার পর মোট টাকার কলামটা বাদে অন্যান্য সব খুচরা খরচের টাকার কলামটা কিন্তু এখানে ক্লোজ করে দেয়া হয়, ঠিক আছে, ক্লোজ করে দেয়া হয় কিন্তু, এবং ক্লোজ করে দেয়া হয়, এবং ক্লোজ করে দেওয়ার পর এগুলোর নিচে একটা কথা লিখতে হয়, খতিয়ান পৃষ্ঠা। প্রত্যেকটা খুচরা খরচের নিচে খতিয়ান পৃষ্ঠা কেন লেখা হয়? কারণ প্রত্যেকটা খুচরা খরচের হিসাবকে তাদের নির্দিষ্ট খতিয়ান হিসাবে, তাদের স্ব নামে যে আলাদা খতিয়ান করা হয়, সেই সংশ্লিষ্ট খুচরা খরচের খতিয়ান হিসাবে একটা নির্দিষ্ট তারিখে তাদেরকে কিন্তু ট্রান্সফার করে দেখাতে হয় বা স্থানান্তর করে দেখাতে হয় এই যোগফলের টাকাটা। একটা নির্দিষ্ট সময় শেষে যখন অঙ্ক করতে যাব, আমরা দেখব খতিয়ানও করব যখন একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট হিসাবকাল শেষে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে তাদেরকে কিন্তু একবার করে স্থানান্তর করে দেখানো হয় বা বসিয়ে দেখাতে হয়। সেজন্য প্রত্যেকটা খুচরা খরচের টাকার কলামে টাকার যোগফলটা নির্ণয় করার পর একদম ক্লোজ করে দেওয়ার পর প্রত্যেকটার শেষে খতিয়ান পৃষ্ঠা এই কথাটা আমাদের লিখতে হয়। এখানে আর লিখতে হয় না, কারণ খতিয়ান পৃষ্ঠার জন্য এখানে আলাদা করে কলামই আছে, এখানে আর খতিয়ান পৃষ্ঠা লেখার দরকার নেই। আর এইখানে মোট প্রদত্ত টাকার কলামটা এখনো ওপেন যোগফল নির্ণয় করার পরে, কারণ এখানে আমাকে ব্যালেন্স নির্ণয় করে দেখাতে হয়। কিভাবে ব্যালেন্স নির্ণয় করে দেখাতে হয়? এখানে ব্যালেন্সের জন্য একটা টাকার ফাঁকা জায়গা রেখে এখানে মোট, এই যে এখানে একটা টাকার পরিমাণ দিয়ে আমার অঙ্কটা শুরু হয়েছিল, হাতে একটা টাকা নিয়ে আমি এই খুচরা খরচগুলো এতক্ষণ করলাম, এখানে খুচরা খরচগুলো করলাম, ঠিক আছে, এই খুচরা খরচগুলো যে করলাম, এই যে টাকার পরিমাণ থেকে এতটুকু খরচ হলো, এটা আমার মোট প্রাপ্ত, আর এটা হচ্ছে মোট প্রদত্ত। ধরো এটা তোমাদের 100 টাকা, এখান থেকে আমার মোট আসলো এখানে 70 টাকা, তাহলে আমার এখানে কিন্তু এই ডেবিট সাইডে কিন্তু টাকার পরিমাণটা বেশি, ঠিক আছে। তাহলে আমার যোগফলটা এখানে যদি আমরা নামাই, আমরা অন্যান্য নগদান বইতে যেভাবে করি, ডেবিট দিকে আমাদের টাকার পরিমাণটা বেশি থাকে, সেই বড় যোগফলটা আমরা দুই সাইডে লিখি 100 টাকা,
ঠিক আছে, তাহলে আমার 100 টাকা থেকে 70 টাকা খরচ হলো, মোট ব্যয় হলো 70 টাকা। তাহলে আমার ব্যালেন্স সিডি বা হাতে কত টাকা থাকে? 100 থেকে 70 গেলে এখানে থাকে আমার 30 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স সিডি। ঠিক আছে, এই 30 টাকা। এই মোট প্রদত্ত টাকার কলামটা এই কারণে শুধু ব্যালেন্স নির্ণয় করার জন্য এখানে ক্লোজ করে দেয়া হয় না, কারণ আমার মোট কত টাকা দিয়ে আমি খরচের কাজটা শুরু করেছিলাম একটা নির্দিষ্ট হিসাবকালে শুরুতে, এবং সেখান থেকে মোট কত খরচ হলো এবং কত হাতে থাকলো সেটা দেখিয়ে আমার খুচরা নগদান বইয়ের অঙ্কটা শেষ করতে হয়। তাহলে আমি হাতে নিয়ে শুরু করেছিলাম 100 টাকা, সেখান থেকে খরচ হয়েছে 70 টাকা, মোট প্রদত্ত হয়েছে 70 টাকা, আর ব্যালেন্স হাতে রয়ে গেল আমার 30 টাকা। এই ব্যালেন্স সিডিটা আবার আমার পরের তারিখের শুরুতে আমি বিডি করে, এখানে এটা বিডি করে, বিডি, ঠিক আছে, এই যে বিডি আর সিডি হচ্ছে এটা, বিডি করে ডেবিট দিকে, ক্রেডিট তো এটা ক্রেডিট দিকে আমার সিডি হয়েছে, এটাকে আমি বিডি করে শুরুর তারিখে, তারপর আমি অঙ্কটা ক্লোজ করব, ছকটা ক্লোজ করব। ঠিক আছে, এটা হচ্ছে খুচরা নগদান বইয়ের সিস্টেম। যখন আমরা অঙ্কটা করতে যাব, অঙ্কের প্রশ্নগুলো দেখে মজা লাগবে, ছোট ছোট খুচরা খরচের নাম দেয়া থাকবে কতগুলো, এবং সেখান থেকে আমরা এভাবে না কলাম তৈরি করে নিজেরা নিজেদের বুদ্ধি দিয়ে বা কি কি করা প্রয়োজন সেগুলো বুঝে বুঝে আমরা টাকার কলামগুলো করব, সেই অনুযায়ী আমরা খরচগুলো বসাবো, তারপর যোগফল নির্ণয় করব, ব্যালেন্স নির্ণয় করব, তারপর আমরা লাস্টে ব্যালেন্স বিডি দিয়ে অঙ্কটা শেষ করে দেখাবো। খুচরা নগদান বইয়ের অঙ্কগুলো খুব মজার, যখন করতে যাবো একটা দুটো অঙ্ক করলে দেখবে যে অঙ্কগুলো আমি HW দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা এমনিই পারছো। আর বইতে তোমাদের উদাহরণ যেই এখানে আছে, উদাহরণ 1, 2, তোমাদের বইয়ের 224 পৃষ্ঠা 25 পৃষ্ঠা, এই দুইটা উদাহরণ একটু দেখে রাখবে, আর একবার দেখলেই তোমরা অঙ্কগুলো বুঝবে। আজকে আমাদের হাতে হয়তো খুব একটা বেশি সময় নেই যে একটা অঙ্ক শুরু করলে আমরা শেষ করতে পারবো না হয়তো। তো আজকে আমরা জাবেদার নিয়ম কেমন হতে পারে আমাদের খুচরা নগদান বইয়ে করার ক্ষেত্রে, অনেক সময় ক, খ, গ এই 3টা প্রশ্ন থাকে, সেখান থেকে কোনো একটা প্রশ্নের মধ্যে হয়তো করণীয় বলে দিতে পারে যে এই তারিখের লেনদেনের জন্য জাবেদা করে দেখাও। তো খুচরা নগদান বইয়ের অগ্রদত্ত বলো বা বিশ্লেষণাত্মক বলো, খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে জাবেদার নিয়মটা শুধু নামের ক্ষেত্রে একটু আমাদের মনে রাখতে হয়, একটু মুখস্থ রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু খুচরা নগদ লেনদেন করছি বা খুচরা খরচের জন্য নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান ঘটছে, সেক্ষেত্রে জাবেদাটাও আমাদের খুচরা নগদান হিসাব, এরকম একটা হিসাব দিয়ে আমাদের লেনদেনগুলোর জাবেদা করতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা সবাই নিশ্চয়ই খুচরা বহু ঘোড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ের ছকটা বুঝেছি, আর নিজেরাও তোমরা একটু খাতায় একটু এই ছকের নিয়মটা একটু উঠিয়ে নাও কেমন থাকতে পারে। আর এটা কিন্তু বহু ঘোড়া বিশ্লেষণাত্মক বা অগ্রদত্ত নিয়ম সব ক্ষেত্রে কিন্তু ছকটা, অগ্রদত্ত পদ্ধতি সব ক্ষেত্রে কিন্তু এই ছকই, নমুনা ছকই ইউজ করা হয়, এই ছকটাই কিন্তু ইউজ করা হয়। বহু ঘোড়া বা বিশ্লেষণাত্মক অথবা অগ্রদত্ত পদ্ধতি যেভাবে করি না কেন, আমাদের এই ছকটা ইউজ করেই, এরকম ছক ইউজ করেই খুচরা নগদান বই করতে হবে। তোমরা একটু খাতায় তুলে নাও ছকের নিয়মটা বা নমুনাটা। এখন আমরা দেখব অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই প্রস্তুতকরণের ক্ষেত্রে কিছু জাবেদা দাখিলার নিয়ম। আমি তোমাদের জন্য ছকটা মুছে দেই। জাবেদার কিছু নিয়ম আছে, একটু তোমাদের লিখে লিখে না বোঝালে হয়তো তোমরা বুঝতে পারবে না। জাবেদার নিয়মগুলো খুবই সহজ। এখানে খুচরা নগদ লেনদেন বা খুচরা খরচের জন্য প্রতিষ্ঠান থেকেই কিন্তু টাকা দেয়া হচ্ছে এবং প্রতিষ্ঠানের টাকায় কিন্তু খরচ হচ্ছে। শুধুমাত্র সম্পর্ক হচ্ছে প্রধান ক্যাশিয়ার এবং খুচরা ক্যাশিয়ারের মধ্যে। আমরা যদি নিজেদেরকে খুচরা ক্যাশিয়ার মনে করি, তাহলে আমরা যখন প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকাটা পাবো, খুচরা খরচের জন্য প্রধান ক্যাশিয়ার আমাদের হাতে কিছু টাকা দিবেন, তখন আমরা জাবেদা করতে গেলে সেই টাকাটাকে আমরা গ্রহণের জন্য একটা জাবেদা দিব। আবার টাকাটা আমাদের কাছে দেওয়ার কারণে প্রতিষ্ঠান থেকে টাকা কমে যাচ্ছে, সেটাকে আমরা বিবেচনা করে একটা হিসাব তৈরি করব। তাহলে এক্ষেত্রে জাবেদার নিয়মগুলো এখানে দেখো, তোমাদের জাবেদার নিয়ম আছে 4টা নাকি 5টা, 2.85 টপিকে জাবেদার নিয়ম,
খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এটা এখানে বলা আছে অগ্রদত্ত নিয়মে, আমরা ধরেই নিলাম অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই করার ক্ষেত্রে কিছু জাবেদার নিয়ম। অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই করার ক্ষেত্রে কিছু জাবেদার নিয়ম। এখানে জাবেদার নিয়মে 1 নম্বরে বলা আছে খুচরা খরচের জন্য যখন প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নগদ টাকা পাওয়া যায়। আমরা তো খুচরা ক্যাশিয়ার, আমাদের উপরে যে প্রধান ক্যাশিয়ার আছে উনি যখন আমাদের হাতে একটা নির্দিষ্ট সময়ে খুচরা খরচ সম্পাদনের জন্য যখন নগদ অর্থ আমার হাতে দেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, তখন সেক্ষেত্রে আমরা আমাদের হিসাবের বইতে জাবেদা বইতে আমরা কিভাবে জাবেদাটা দিব। তাহলে আমরা কিন্তু প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকাটা পাচ্ছি। ঠিক আছে, প্রধান ক্যাশিয়ার তার কাছ থেকে আমরা টাকা পাচ্ছি। তাহলে আমরা যখন পাচ্ছি কোন খরচের জন্য পাচ্ছি? খুচরা খরচের জন্য। তাহলে আমরা কি পাচ্ছি? নগদ টাকা পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিব আমরা খুচরা খরচের জন্য যেহেতু নগদ টাকাটা পাচ্ছি, আমাদের হিসাবের নাম হবে খুচরা নগদান হিসাব। যখন আমরা টাকা পাচ্ছি, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত কাজের জন্য না, বা এটা আমাদের প্রতিষ্ঠানের টাকা কিন্তু বাড়ছে না। প্রধান ক্যাশিয়ার যখন আমাদের হাতে, আমরা খুচরা ক্যাশিয়ার, আমাদের হাতে যখন নগদ টাকা দিচ্ছেন, এটা কিন্তু প্রতিষ্ঠানের টাকা বাড়ছে না। প্রধান ক্যাশিয়ারের নিকট আমি টাকা পাচ্ছি খুচরা খরচের জন্য, সেই কারণে খুচরা নগদান হিসাব হয়ে যাবে ডেবিট। অর্থাৎ খুচরা খরচের জন্য নগদ টাকার প্রাপ্তি হচ্ছে, তাই খুচরা নগদান হিসাব ডেবিট। আর এই নগদ টাকা আমাদের হাতে আসার কারণে প্রতিষ্ঠান থেকে কিন্তু নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে নগদান হিসাব ক্রেডিট। এটা খুচরা খরচের জন্য বিধায় খরচটার জন্য আমরা টাকা পাচ্ছি, সেইভাবে লজিক্যালি চিন্তা করলে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা নগদান হিসাব আসছে। আমরা যখন এখানে একটু আগে খুচরা নগদান বইয়ের ছকটা দেখালাম, বহু ঘোড়াটা, সেখানে আমরা প্রাপ্তির সাইডে কিন্তু ব্যালেন্স দিয়ে বা নগদ উনি কত টাকা দিলেন সেই টাকাটা দিয়ে কিন্তু আমরা শুরুতে অঙ্কটা কিন্তু শুরু করব। আমাদের প্রারম্ভিক ব্যালেন্স বা মোট প্রাপ্ত টাকার ঘরে আমরা কিন্তু শুরুতে একটা টাকার পরিমাণ লিখে নেব, যে টাকাটা থেকে আমরা পরবর্তীতে ওই নির্দিষ্ট সময়ে খুচরা খরচগুলো করব। সেই যে পরিমাণ টাকা উনি আমাদের দিচ্ছেন সেটার জন্যই কিন্তু খুচরা নগদান হিসাব ডেবিট, আর প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যাচ্ছে তাই নগদান হিসাব ক্রেডিট। তাই আমাদের এই খুচরা নগদান হিসাব, এই যে খুচরা কথাটা, এটা কিন্তু খুচরা নগদান বইয়ের জাবেদা করার ক্ষেত্রে বারবার এই শব্দটা আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ খুচরা কথাটা আমাদের মনে রাখতে হবে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। তাহলে আমরা 1 নম্বর জাবেদা কি শিখলাম? প্রধান ক্যাশিয়ার যখন আমাদের মানে খুচরা ক্যাশিয়ারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য খুচরা খরচের জন্য নগদ অর্থ প্রদান করে, তখন সেক্ষেত্রে হয় খুচরা নগদান হিসাব ডেবিট। আমরা খুচরা ক্যাশিয়ার, আমরা টাকাটা পাচ্ছি খুচরা খরচের জন্য, তাই খুচরা নগদান হিসাব ডেবিট, আর প্রতিষ্ঠান থেকে টাকা কমে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আবার যদি খুচরা খরচের জন্য প্রধান ক্যাশিয়ার আমাদের নগদ টাকা না দিয়ে চেক দেয়, প্রধান ক্যাশিয়ার যদি আমাদের চেক দেয়, নগদ পেলে এটা এই জাবেদা, আর যদি চেক দেয়, চেক পেলে আমাদের জাবেদা হবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, নগদ পেলে নগদান হিসাব ক্রেডিট, আর যদি আমরা চেক পাই তাহলে চেক পেলে ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আমরা খুচরা খরচের জন্য নগদ অর্থ টাকা পাচ্ছি ঠিকই, যেটা হবে খুচরা নগদান হিসাব ডেবিট, কিন্তু যেহেতু চেক পাচ্ছি, চেক আমাদের হাতে আসার কারণে আমাদের প্রতিষ্ঠানের নামে যে ব্যাংকে যে হিসাবটা আছে সেখানে কিন্তু ব্যাংকে টাকা কমে যাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, দুই ক্ষেত্রে আমাদের খুচরা নগদান ডেবিট হবে, আর নগদ পেলে নগদান হিসাব ক্রেডিট, চেক পেলে ব্যাংক হিসাব ক্রেডিট। 2 নম্বর বলা আছে খুচরা খরচের হিসাবকাল শেষে খুচরা খরচের জন্য নিম্নোক্ত জাবেদা দিতে হয়। অর্থাৎ আমরা একটু আগে খুচরা নগদান বইয়ের যে ছকটা দেখলাম, সেখানে আমরা নির্দিষ্ট সময়কাল শেষে প্রত্যেকটা খুচরা খরচের কলামের কিন্তু যোগফল নির্ণয় করেছি। ঠিক আছে, সেই যোগফল নিয়ে এখন আমাদের জাবেদা, অর্থাৎ প্রত্যেকটা খুচরা খরচের নামে আমরা যে
কলাম করেছিলাম, টাকার কলামগুলো, সেই খরচের নামের যে যোগফলগুলো আমরা নির্ণয় করেছি, টাকার পরিমাণ নির্ণয় করেছি, সেই টাকার পরিমাণ নিয়ে প্রত্যেকটা খরচের জন্য এখন জাবেদা দিতে হবে হিসাবকাল শেষে। যেহেতু এখন বলা আছে খুচরা খরচের হিসাবকাল শেষে খুচরা খরচের জন্য নিম্নোক্ত জাবেদা দিতে হয়। এখানে যোগফলগুলো নিয়ে, কারণ নির্দিষ্ট হিসাবকাল শেষে বলা আছে তো, তাই প্রত্যেকটা খুচরা খরচের যোগফলগুলো নিয়ে হিসাবকাল শেষে তাদের নামে আমাদের জাবেদা দিতে হবে। তাহলে সেখানে যদি আমাদের ডাক ও তার নামে কলাম থাকে, সেই ডাক ও তার কলামের যোগফল কত টাকা হলো সেটাকে আমরা খরচের নাম দিয়ে ডেবিট করব এবং ক্রেডিট করব কাকে? খুচরা নগদান বইকে, খুচরা নগদান হিসাবকে, কারণ আমাদের খরচটা হচ্ছে খুচরা খরচ। তাহলে এক্ষেত্রে কেমন হতে পারে জাবেদাটা? ডাক ও তার হিসাব ডেবিট, খরচের নামগুলো আমরা ডেবিট দিব, যেহেতু খরচ প্রতিষ্ঠানের জন্য এটা অবশ্যই ডেবিট হবে। আর খরচের কারণে ওই খুচরা নগদান হিসাবটা আমাদের কমে যাচ্ছে। আমরা যত টাকাটা পেয়েছিলাম, যে টাকাটা পেয়েছিলাম সেখান থেকে কিন্তু আমাদের খরচ হয়ে হয়ে এই খুচরা নগদানটা কমে যাচ্ছে, তখন খুচরা নগদানটাকে আমরা ক্রেডিট করে দেব। তাহলে ডাক ও তার হিসাব ডেবিট, মণিহারি খরচ থাকলে মণিহারি হিসাব ডেবিট, যাতায়াত খরচ হিসাব ডেবিট, বহন খরচ হিসাব ডেবিট, আপ্যায়ন খরচ হিসাব ডেবিট, পরিচ্ছন্নতা খরচ হিসাব ডেবিট, বিবিধ খরচ যদি আরো থাকে সেগুলো ডেবিট। অর্থাৎ যাবতীয় খরচগুলোকে ডেবিট করে আমরা কাকে ক্রেডিট করব? খুচরা নগদান হিসাবকে ক্রেডিট করব। ঠিক আছে, একটু লজিক্যালি চিন্তা করলে জাবেদাটা আমাদের করতে সহজ হয়ে যাবে। 3 নাম্বার, খুচরা ক্যাশিয়ার যদি কোনো পাওনাদারকে অর্থ প্রদান করে, ওই যে একটু আগে বললাম যে খতিয়ান হিসাবের একটা কলাম থাকবে, সেখানে ব্যক্তি বা সম্পত্তি সম্পর্কিত কোনো হিসাবে অর্থ প্রদান করলে তার জাবেদা আমাদের দিতে হবে। সেক্ষেত্রে কোনো পাওনাদার বা কোনো ব্যক্তিকে যদি খুচরা ক্যাশিয়ার কোনো অর্থ প্রদান করে, সেক্ষেত্রে জাবেদা হবে পাওনাদার হিসাব, অর্থাৎ আমরা যাকে টাকাটা দিচ্ছি গ্রহিতার নামে, গ্রহিতা হিসাব হয়ে যাবে ডেবিট, অর্থাৎ পাওনাদার হিসাব ডেবিট, আর হচ্ছে খুচরা নগদান হিসাব ক্রেডিট। আমাদের প্রত্যেকবার খুচরা নগদান এই শব্দটা কিন্তু মনে রাখতে হবে, খুচরা নগদান হিসাব ক্রেডিট। আবার খুচরা ক্যাশিয়ার যদি কোনো সম্পত্তি ক্রয় করে, সেক্ষেত্রে যদি নগদ টাকা চলে যায়, তাহলে সম্পত্তি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে খুচরা খরচের পরবর্তী সময়কালের শুরুতে অগ্রদত্ত টাকার সমান করার জন্য খুচরা খরচের মোট পরিমাণ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে যখন আবার পাওয়া যায়, তখন সেই ক্ষেত্রে হয় খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ অগ্রদত্ত নিয়মে তো আমরা এই জাবেদাগুলো করছি, তাহলে যে পরিমাণ টাকা আমাদের হাতে আছে আর যে পরিমাণ আমাদের খরচ হয়েছে, ওই খরচের সমপরিমাণ টাকা যখন প্রধান ক্যাশিয়ার আবার আমাদের হাতে তুলে দেয় অগ্রদত্ত টাকার সমান করার জন্য, সেই টাকাটা যখন আমরা পাই, তখন সেটার জন্য জাবেদা হয় খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রথমটার মতোই আবার এটা দিতে হয়। তাহলে এই জাবেদার যে 5টা নিয়ম খুবই সহজ। এই 1 নাম্বারটা মনে রাখলে 2 নাম্বারটা মনে থাকবে, আর 3 নাম্বার 4 নাম্বার নর্মাল জাবেদার মতোই, 2 নাম্বার নর্মাল জাবেদার মতোই, শুধু একটা শব্দ আমাদের ইউজ করতে হয়, খুচরা। খুচরা নগদান হিসাবটাকে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, জাবেদাগুলো একবার পড়লেই তোমরা পারবে। তাহলে আজকের ক্লাসে আমি যে টপিক তোমাদের পড়ালাম, খুচরা নগদান বইয়ের ধারণা নিলাম, শ্রেণী বিভাগ পড়লাম, প্রত্যেকটা শ্রেণী সম্পর্কে একটু আলোচনা করলাম, 3 ধরনের খুচরা নগদান বইয়ের একটু ছক শিখলাম না, সাধারণ খুচরা নগদান বই এখন আর তেমন প্রচলন নেই, তারপর ছকটা শিখালাম, বহুঘরা বা বিশ্লেষণাত্মক এবং অগ্রদত্ত নিয়মের খুচরা নগদান বইয়ের ছক কেমন হয় সেটা দেখলাম, অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই করার জন্য যে জাবেদাগুলো করা হয়, প্রয়োজন হলে যে জাবেদা দিতে হয় আমাদের, সেগুলোর নিয়ম কি সেগুলো এখন দেখলাম। আর কিছু তোমাদের HW দিয়ে দিয়েছি, সেগুলো তোমার বাসায় একটু রিডিং পড়বে। সেটা হচ্ছে টপিক নাম্বার তোমাদের HW, টপিক নাম্বার তোমাদের হচ্ছে 2.77 খুচরা নগদান বইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তারপর হচ্ছে টপিক নাম্বার 2.81 বহুঘরা খুচরা নগদান বইয়ের সুবিধা। এরপর আছে টপিক নাম্বার 2.83 অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বইয়ের সুবিধা, একটু পড়ে নিবে এগুলা। আর 2.84 অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই কিভাবে লেখা হয় সেটার পদ্ধতি। ঠিক আছে, এই নিয়মগুলো তোমরা একটু পড়লে আর এই থিওরিগুলো পড়লে তোমাদের MCQর জন্য একটু সুবিধা হবে। আর যে কথাটা আমি তোমাদের বলবো, যে চ্যাপ্টারই আমরা যখনই শেষ করব, সেই চ্যাপ্টারের MCQ গুলো আমরা সাথে সাথে পড়ে একদম প্রস্তুত থাকবো পরীক্ষার জন্য।
আর থিওরি বিষয়গুলো তো সব আমি তোমাদের ক্লাসে দেখাই না, যেগুলো পড়ার গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো আমি ক্লাসে তোমাদের বলে দিই, বুঝিয়ে দিই। আর যেগুলো তোমরা নিজেরা পড়লেই পারবে সেটা আমি তোমাদের বলে দিই। যেমন এই টপিকগুলো নিজেরা পড়লে তোমরা অনেকখানি বুঝতে পারবে আর এমসিকিউর জন্য শিখে রাখতে পারবে। তো আজকের ক্লাসে এই জাবেদার নিয়মগুলো তোমরা শিখে রাখবে, এমসিকিউতে আসতে পারে। আর যেটা আমি বলবো, দুই একটা উদাহরণ, এই খুচরা নগদান বইয়ের দুই একটা উদাহরণ তোমরা একটু দেখে রাখবে। 2.86 2.86 এর 1, 2 দুইটা উদাহরণ একটু দেখবে। তারপর তোমাদের বইয়ের সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান, এখানে উদাহরণ তোমাদের আছে। উদাহরণ 72, 318 পৃষ্ঠা, 318 পৃষ্ঠা উদাহরণ আছে 72 থেকে 72, 73, এখান থেকে একদম 76 পর্যন্ত এই 5টা অঙ্ক আছে তোমাদের খুচরা নগদান বই সংক্রান্ত। এগুলো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত যে কয়টা পারো একটা দুইটা উদাহরণ একটু দেখে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা এই খুচরা নগদান বই সংক্রান্ত একটা অঙ্ক করব। আর যখন অঙ্ক করব দেখবে যে একটা অঙ্ক করলে তোমরা পরবর্তী অঙ্কগুলো প্রশ্ন দেখলে এমনি করতে পারবে। খুবই মজা, খুবই সহজ। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। যেগুলো আলোচনা করলাম তোমরা ক্লাসটা আবার একটু ফলো করো, গুরুত্ব সহকারে আবার রিভাইজ দাও, বাসায় একটু স্টাডি করো বই দেখে দেখে। আর যে যে SW দিলাম সেগুলো একটু করে রাখো, তাহলে দেখবে এই খুচরা নগদান বইয়ের অংশটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আর পরবর্তী ক্লাসে অঙ্ক করতে গেলে আরো বেশি সহজ হবে, সহজ মনে হবে তোমাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।